আমি জনাব রিদওয়ান আহমেদ মহাসচিব লিবারেল ডেমোক্রেটিক পার্টি আপনার কাছে যাচ্ছি এবং আসসালামু আলাইকুম সহসভাপতি মহোদয় ও জাতীয় নেতৃবৃন্দ, আমরা এই বিষয়টি নিয়ে যখন আলোচনার সূত্রপাত তখন জনাব সালাউদ্দিন সাহেব তার পূর্ব সিদ্ধান্ত মোতাবেক এই আলোচনায় অংশগ্রহণ না করার ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি হাউস ত্যাগ করেন। যখন আমাদের নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হয় তখন সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে স্ট্যাচুটরি এবং সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক অন্যান্য বিষয়গুলোতে তিনি আলোচনায় অংশগ্রহণ করবেন না। তো আমি আশা করি যে এই বিষয়ে উনি হয়তো অংশগ্রহণ করবেন না, আর যদি করেন তাকে আমরা স্বাগত জানাব। এই জায়গাতে আমার ভাই একটা কথা বলছিলেন যে 2008 সন থেকে শুরু করে শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্য, শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশনই কিন্তু রিক্রুটমেন্টের জন্য একমাত্র অথরিটি না, অনেক সময় নন ক্যাডার এক্সিকিউটিভদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টও রিক্রুট করে থাকে, বা ছোট পদবীর যারা আছে তাদেরকে অন্যান্য ডিপার্টমেন্টও রিক্রুট করে থাকে। বাংলাদেশের 15 লাখ সব কর্মচারী কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আসেন না। আপনাদের অনেকেরই মনে থাকবে, কারণ আমি অনেক বয়োবৃদ্ধ মানুষ, আমার বয়স 74 বছর। তো আপনার আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, তো আমার সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেই সমস্ত ছাত্রলীগের ছেলেরা ওই সময় আসমরব, শাহজাহান সিরাজ, নুরে আলম সিদ্দিকী বা অন্যান্য তুফাইল আহমেদ সহ হাসানুল হক, ইনু টিনু, আরো বড় বড় নেতারা যাদেরকে রিক্রুট করছেন তারা বিএলএফ এর ট্রেনিং করত এবং মুজিব বাহিনী এই দেশে কায়েম করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। এবং তাদের ভিতর থেকে 1973-তে একটা ব্যাচ রিক্রুট করছিল। অবশ্যই এখানে 73 ব্যাচের কোন অফিসার নাই, 77-এর 2 জন আছে, নাকি একজন? 77-এর 2 জন, সেটাই, হ্যাঁ, 77-এর 2 জন আছে। তখন যখন জাসদ গঠিত হয়, তারপরে 73-এ নির্বাচন হবে, এই নির্বাচনের সময় কিন্তু সবগুলা ওরা ম্যাজিস্ট্রেট ছিল। তা আমরা ওদেরকে কইতাম এলএমজি ম্যাজিস্ট্রেট, কারণ ওই রকম পরিপক্ক বা শিক্ষিত ইসমাইল জবিউল্লাহ ভাইদের মতো যারা ছিলেন, যেহেতু দুর্ভাগ্যবশত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, ওই সময় তারা পার্টিসিপেট করতে পারে নাই, ওই পুরো ব্যাচটাই ছিল মুক্তিযোদ্ধাদের ব্যাচ। এবং 91-এ আমরা দেশে যখন নির্বাচন করি তখন এই 73 ব্যাচের প্রত্যেকটা অফিসার কিন্তু ডেপুটি কমিশনার ছিল। তো এখন একটা দেশে প্রশাসন কিভাবে চলে বা নির্বাহী প্রধানরা দেশটাকে কিভাবে চালাবেন সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন 2008 থেকে এই পর্যন্ত আপনার 22 ব্যাচের ছেলেপেলেদের থেকে শুরু করে এখন যে কত 41 ব্যাচ না 40 ব্যাচ চলতেছে, এই কয়েকটা 2টা ব্যাচ ছাড়া কিন্তু প্রত্যেক ব্যাচের অফিসাররাই এই শেখ হাসিনার সময় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে বা তারা রিক্রুট হয়েছে। তো শতভাগ যে একদম ছাত্রলীগ, এইটা অবশ্য আমার গ্রামেও, আমার পাশের গ্রামে কয়েকজন অফিসার হয়েছে, তারা কিন্তু ছাত্রলীগ তার বাপদাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ করছে বলে আমার জানা নাই। যাই হোক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতি আমাদের একটা আলাদা রেসপেক্ট ছিল যে এখানে তারা পাবলিক সার্ভিস কমিশন কারো কথা শুনে না। তবে শেখ হাসিনার সরকারে আসার পরে আমরা সেটার একটু ব্যতিক্রম দেখছি, এতে কোনো সন্দেহ নাই। তো এখন সরকারে যুগ্ম সচিব থেকে নিচের পর্যায়ে এসিলেন পর্যন্ত যারা চাকরি করে 2008-9-এর অফিসাররা, 22 ব্যাচের অফিসাররা জয়েন্ট সেক্রেটারি হয়েছে, 24-এর ছেলেপেলেরাও জয়েন্ট সেক্রেটারি হয়েছে, কিন্তু সচিব এখন পর্যন্ত কেউ হয় নাই। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন যাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে, ম্যাক্সিমাম আপনার এসিলেন থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, ডেপুটি কমিশনাররা ম্যাক্সিমাম হলো আপনার 27 বা 26 ব্যাচের বা 28 ব্যাচও যাবে। তো এখন সরকার পরিচালনায় নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতাবান যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি কিভাবে এই প্রশাসনকে চালাবেন, তিনি কিভাবে তার
প্রশাসন পরিচালনা করবেন, তিনি তার পাওয়ারটা কিভাবে অ্যাডভাইজারদেরকে ডেলিগেট করবেন, আসলে ওইটার উপরে অনেক জিনিস নির্ভর করে। তো আমরা এখানে আজকের যে আলোচনায় আসছি, যেই কথাটা সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা যদি একটা স্বচ্ছ নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাইলে আমরা অন্ততপক্ষে আমাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমরা যার ভোট তাকে দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই বিষয়টা যদি প্রতিস্থাপিত হয়, তাইলে আমাদের দেশে একটা শৃঙ্খলা ফিরে আসা আমি অত্যন্ত স্বাভাবিক মনে করি। এবং আমি আপনাদেরকে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে তো আমার সবক দেওয়ার কারণের প্রয়োজন নাই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়ারি এন্ড পার্লামেন্ট তিনটা স্তর আছে। এখন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কি হয়, পার্লামেন্টারি সিস্টেমে কি হয়, অনেকে পার্লামেন্টে না থাকলেও আপনাদের সবাই বিদ্বান মানুষ এখানে আছেন, রাষ্ট্রের অনেক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা আছেন। এই ব্যাপারে আমি অবশ্য কাউকে কোনো সবক দিতে চাই না। আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এই পার্লামেন্টারি সিস্টেম অফ প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্ট যখন ছিল, তো যেহেতু আমার এই অল্প বয়সে 79 সনে এমপি হওয়ার সুযোগ হয়েছিল, তখন যারা মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার ছিল না। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার থাকতো তখন সচিবরা। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যখন ইন্ট্রোডিউস হয়, তখন সম্পূর্ণ ক্ষমতাটা ডেলিগেট করে প্রাইম মিনিস্টারকে দেয়। এখন প্রাইম মিনিস্টার এটা ডেলিগেট করে তার মন্ত্রীদেরকে। এখন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী কেমন, কিভাবে তার সচিবকে চালাবে, সচিব যেটা নোট দিল এটাই ওকে করে দিবে, নাকি ওই মন্ত্রী তার ইচ্ছা মতো ডিকটেট করবে যে আই ওয়ান্ট দিস, তুমি এইভাবে এই জিনিসটাকে পুট আপ করো। আর না হলে সচিবের সাথে দ্বিমত করেও এক্সিকিউটিভ পাওয়ার যেহেতু মন্ত্রীর কাছে, তিনি সেই সিদ্ধান্ত দিতে পারেন। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি এই পাবলিক সার্ভিস কমিশনের এই কয়েকজন মেম্বার আর চেয়ারম্যানকে এই সংবিধানের অন্তর্ভুক্ত করে, বা আপনার এই যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আর মেম্বার, এর বাইরে যারা আসে, মেম্বারের নিচে যারা বিভিন্ন কমিশনের থাকে, এরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদেরকে ট্রান্সফার করে ওই জায়গাটাকে পরিপূর্ণ করে। অ্যাডমিন ক্যাডারের থাকে, কাস্টম ক্যাডারের থাকে, আপনার ফিনান্স ক্যাডারের থাকে, বিভিন্ন ক্যাডারের লোকজন গিয়ে এই সমস্ত কমিশনগুলোতে চাকরি করে। তো সুতরাং 3-4 জন ব্যক্তির জন্য আমরা যে এটা করতে চাই, যে আমরা স্পিকারের নেতৃত্বে বা ডেপুটি স্পিকারের নেতৃত্বে এই যে বিভিন্ন সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা এইভাবে যে আটকাতে চাই, নির্বাহী ক্ষমতাটা প্রধানমন্ত্রীর যেটা আছে, এটা যেখানে আমরা সংকুচিত করতে চাই। এক শেখ হাসিনা তার অপরাধ করছে, অপরাধের জন্য বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম আপনার যে ইতিহাস সৃষ্টি করছে, তিনি সহ তার ওই মসজিদের ইমাম পর্যন্ত, বাইতুল মুকাররম মসজিদের ইমাম কি আমার ভাইগো কোনো বন্ধু বান্ধব ছিল কিনা জানি না, এই ইমাম পর্যন্ত ভাগে গেছে, বুঝছেন। তো এইরকম অবস্থা, তো আমাদের ডেমোক্রেসিটা যদি আমরা প্রপারলি এস্টাবলিশ করতে পারি, আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে জামাতে ইসলামও একটা, বিএনপির কাছাকাছি, শুধু বিএনপিরই সবাই প্রশংসা করে সর্ববৃহত্তম দল সেইভাবে আমি বলতে চাই না, তবে আমার মনে হয় সর্ববৃহৎই হবে, কারণ বিভিন্ন জায়গার পার্লামেন্ট ইলেকশনগুলোতে তাদের যে ট্র্যাক রেকর্ড আছে। আপনি চলে না আসলে নিশ্চিত থাকতো আর কি, আপনি চলে না আসলে একটু সংশয় আছে, চলে আসলেও নিশ্চিত, কোনো অসুবিধা নাই, বুঝছেন না, আমি চলে আসলেও নিশ্চিত। তবে এটা আমি সালাউদ্দিন সাহেবের সাথে কিন্তু বাইরেও যাই নাই, বুঝছেন না। তবে এই ব্যাপারে এগুলাকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এই কর্মকর্তা যারা চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এদের রিক্রুটমেন্টটা যাতে বাছাই কমিটি স্বচ্ছ বাছাই করে, এবং প্রধান নির্বাহী যিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবেন প্রাইম মিনিস্টার, তিনিও সততা এবং নিষ্ঠার সাথে যদি এই জায়গাগুলোতে আইনগত দিকগুলো আরো কঠিন করে এবং শক্ত করে রিক্রুটমেন্টের ব্যাপারটা যদি পুনর্নির্ধারণ করে, তাহলে আমার মনে হয় যে এই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এগুলাকে গণ্য করে এইভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়োগের ক্ষেত্রে আমার দ্বিমত আছে। আমি মনে করি যে বর্তমান যে প্রচলিত বিধান আছে, এই বিধান অনুসরণ করে যে জায়গাগুলোতে আইন পরিবর্তন করা দরকার, তাদেরকে শক্তিশালী করার জন্য সেইভাবে আইন পরিবর্তনের মাধ্যমে থাকাটাই। অনেক ধন্যবাদ।